হ্যালো এভরিওয়ান, আমি দেবিকা। আমাদের লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম ক্লোনিং ভেক্টর এবং এক্সপ্রেশন ভেক্টর সম্পর্কে। তো আজকে আমরা পড়ব একটি খুবই ফেমাস ক্লোনিং ভেক্টর, যেটি হলো PBR322। ওকে, PBR322 আজকে আমরা জানবো এই PBR322 সম্পর্কে। তো দেখো, এই যে PBR322 কথাটি রয়েছে, এই নামের মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, ঠিক আছে? তো এখানে পি, এই পিবিআর এর যে পি, এই পি স্ট্যান্ড ফর প্লাজমিড। এই পির মানে কি? পির মানে হচ্ছে প্লাজমিড। আর বি আর, বি ফর বলিভার। ওকে, বি ফর কি? বি ফর বলিগার এন্ড আর ফর রড্রিগেজ। আর ফর হচ্ছে রড্রিগেজ। তো পি তো হয়ে গেল প্লাজমিড, আর এই যে রয়েছে বলিভার ও রড্রিগেজ, এই দুজন সায়েন্টিস্ট প্রথম এই PBR322। আর 322 মানে হচ্ছে যেই ল্যাবে এই প্লাজমিডটি তৈরি হয়েছে, সেখানে এটি 322 নাম্বার প্লাজমিড। ওকে, তো পি ফর প্লাজমিড, বি ফর বলিভার এন্ড রড্রিগেজ, যারা এই প্লাজমিডটি তৈরি করেছিলেন, এবং এটি হচ্ছে 322 নাম্বার প্লাজমিড। ওকে, এবং এই PBR322 হলো একটি সিনথেটিক প্লাজমিড। কি প্লাজমিড? একে আমরা বলবো সিনথেটিক প্লাজমিড। মানে এই প্লাজমিডটি সম্পূর্ণরূপে একটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজের জন্য। ওকে, তো এগুলো হলো PBR322 যে কথাটি রয়েছে তার ফুল ফর্ম। এবার আমরা জানবো এই যে PBR322 প্লাজমিডটি রয়েছে, এই প্লাজমিডটিতে টোটাল বেস পেয়ার সংখ্যা কত? 4-3। এই যে প্লাজমিডটি রয়েছে, এই প্লাজমিডটিতে টোটাল রয়েছে কতগুলি বেস পেয়ার? PBR322 প্লাজমিডটিতে টোটাল রয়েছে 4361 বেস পেয়ার। ওকে, ইট কন্টেইনস 4361 বেস পেয়ারে রয়েছে এই PBR322। এবার আমি কি একটা কথা বললাম যে এই PBR322 সম্পূর্ণরূপে একটি সিনথেটিক প্লাজমিড, যেটি ল্যাবে বা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। কিন্তু প্রথম মানে ন্যাচারাল হচ্ছে প্লাজমিড ভেক্টর, সেটি হলো PSC101। এই PSC101 হলো প্রথম ন্যাচারাল প্লাজমিড ভেক্টর, ঠিক আছে? এবং এই PSC101 আমরা মানে কোথা থেকে পেয়েছি? এটি আমরা পেয়েছি ই কোলাই ব্যাকটেরিয়া থেকে। ই কোলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া PSC101 হলো ফার্স্ট প্লাজমিড ভেক্টর। এবং এই যে PSC101 এটা কিন্তু ন্যাচারাল, এটি কিন্তু সিনথেটিক নয়। যেরকম PBR322 কি ল্যাবরেটরিতে তৈরি করা, সেরকমই PSC101 কোনো ল্যাবরেটরিতে তৈরি করা নয়। এটি একটি ন্যাচারাল প্লাজমিড ভেক্টর, যেটি আমরা পেয়েছি ই কোলাই থেকে। এবং এই PSC101 এ কি রয়েছে? এই PSC101 এ রয়েছে ইকো আর1 যে রেস্ট্রিকশন এনজাইমটি রয়েছে, তার আরই সাইট, তার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে টেট্রাসাইক্লিং রেজিস্ট্যান্স জিন, টেট-আর জিন। এই ইকো আর1 এর আরই সাইট এবং টেট-আর জিন, এই দুটি নিয়ে তৈরি হচ্ছে PSC101 ফার্স্ট ন্যাচারাল প্লাজমিড ভেক্টর, যেটি আমরা পেয়েছি ই কোলাই ব্যাকটেরিয়া থেকে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব PBR322 স্ট্রাকচার, ঠিক আছে? শুধু PBR322 নয়, যে কোনো প্লাজমিডের ক্ষেত্রে সেটি ন্যাচারাল হোক বা সিনথেটিক হোক, যখন সেটি একটি প্লাজমিড ভেক্টর হবে, তার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকা মাস্ট, যেগুলি না থাকলে সে একটি প্লাজমিড ভেক্টর হতে পারবে না। তো সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে প্রথমে রয়েছে অরি সাইট রয়েছে একটি, সেকেন্ড রয়েছে অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন, এরকম যে কোনো নয়, কিছু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স জিন, যেগুলো কি হিসেবে কাজ করে? যেগুলো সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করে। আর রয়েছে এই দেখো BAMH1, SAI1, PHT1, PVU1, ইকোআর1, এগুলি বিভিন্ন যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম রয়েছে, সেই এনজাইমগুলোর আরই সাইট, মানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স
যে সিকোয়েন্সগুলোতে এসে এই এনজাইমগুলো কাট করবে, ঠিক আছে। তাহলে যখনই আমরা কোনো একটি প্লাজমিড ভেক্টরের কথা ভাববো, তো তার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আমাদের থাকতে হবে? প্রথমে ফার্স্ট আমাদের থাকতে হবে অরি। এই অরিকে আমরা কি বলি? এই অরিকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন। অরিকে আমরা কি বলি? অরিজিন অফ রেপ্লিকেশন। তার মানে এই যে অরি সাইটটি রয়েছে, এই অরি সাইটে কিছু সিকোয়েন্স রয়েছে, ঠিক আছে। সেই সিকোয়েন্স গুলি থেকে এই প্লাজমিড ভেক্টরের রেপ্লিকেশন, জেনারেলি প্লাজমিড ভেক্টর কি করে? প্লাজমিড ভেক্টরকে কেটে তার মধ্যে আমরা একটি আমাদের এলিয়ান ডিএনএ বা ডিএনএ অফ ইন্টারেস্ট, জিন অফ ইন্টারেস্টকে ইনসার্ট করি, এবং প্লাজমিড ভেক্টর সেই এলিয়ান ডিএনএ শুদ্ধ কি হয়? রেপ্লিকেট করে, মানে সেই ডিএনএ অফ ইন্টারেস্টের অনেকগুলি ক্লোন তৈরি করে। তো ক্লোন তৈরি করতে গেলে কি করতে হবে? রেপ্লিকেশন স্টার্ট হতে হবে, এবং সেই রেপ্লিকেশন কোথা থেকে স্টার্ট হয়? রেপ্লিকেশন স্টার্ট হয় অরি সাইট থেকে, যাকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন, ঠিক আছে। তো যে কোনো ক্লোনিং ভেক্টরের ক্ষেত্রে ক্লোনিং স্টার্ট হতে মানে রেপ্লিকেশন স্টার্ট হতে গেলে সব থেকে ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে থাকতে হবে তা হলো অরি সাইট। ওকে, এন্ড সেকেন্ড কি দেখো? সেকেন্ড হচ্ছে আমরা দেখবো AMPR বা TET-R। AMPR মানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, এবং TET-R মানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স, মানে কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। ওকে, কি কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, যেগুলিকে আমরা বলে থাকি সিলেক্টেবল মার্কার। কি বলে থাকি? সিলেক্টেবল মার্কার। ওকে, সিলেক্টেবল মার্কার। এবার থার্ড নাম্বার, এই সিলেক্টেবল মার্কারের ডিটেলস আমি পরে আলোচনা করব, একটু পরে আলোচনা করছি। এবার থাকবে এই দেখো BAMH1, SAI1, এগুলি কি? এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এবং এই এনজাইমগুলি কি করে? প্লাজমিডের মধ্যে কাট তৈরি করে, ঠিক আছে। কিন্তু আমরা আগেও পড়েছি আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের এনজাইমের যে ভিডিওটি রয়েছে, এবং আমরা জেনারেলি জানি যে এই এনজাইমগুলো কিন্তু যেখানে সেখানে কাট করতে পারে না। প্রতিটি এনজাইমের কিছু স্পেসিফিক সিকোয়েন্স রয়েছে যেখানে এই এনজাইমগুলো কি করে? গিয়ে কাটে, ঠিক আছে। তো এই এনজাইমগুলোর কাটার জন্য কি রয়েছে? এদের স্পেসিফিক সিকোয়েন্সের জায়গা, মানে যেটিকে আমরা কি বলি? আরই সাইট বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট, ঠিক আছে, আরই সাইট। তো এই তিনটে জিনিস হলো যে কোনো প্লাজমিড ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স, মানে এই তিনটে জিনিস প্লাজমিড ভেক্টরের মধ্যে থাকতেই হবে, না থাকলে সেটি হবে না। তো ফার্স্ট ওয়ান কি? ফার্স্ট ওয়ান ইজ অরি সাইট মানে অরিজিন অফ রেপ্লিকেশন, সেকেন্ড ওয়ান ইজ সিলেক্টেবল মার্কার, ওকে, এন্ড থার্ড ওয়ান ইজ আরই সাইট। এবার দেখো আমরা তো আলোচনা করলাম যে অরি সাইট মানে অরিজিন অফ রেপ্লিকেশন সাইটে কি হবে? প্লাজমিড ভেক্টরের রেপ্লিকেশন স্টার্ট হবে। কিন্তু এই অরি সাইটের কিন্তু আরেকটি কাজ আছে, এ কিন্তু শুধু রেপ্লিকেশন স্টার্ট করে না, এই যে এখানে যে আমি কাট করে, মানে আমি যে প্লাজমিড, ধরো এক মিনিট, এই যে ধরো যদি এটা আমার প্লাজমিড ভেক্টর হয়, ওকে, এটা আমার প্লাজমিড ভেক্টর হয়, আমি প্লাজমিড ভেক্টরের এখানে হচ্ছে একটি ফরেন ডিএনএ ইনসার্ট করলাম, ওকে, ফরেন ডিএনএ ইনসার্ট করলাম। এবার প্লাজমিড ভেক্টরের কাজ কি? এই ফরেন ডিএনএটা সহযোগে সেটাকে রেপ্লিকেশন ঘটানো। কিন্তু মানে এই যে অরি সাইট আরেকটি জিনিস কন্ট্রোল করে, সেটা হচ্ছে এই যে আমার এলিয়ান ডিএনএটি রয়েছে, এই এলিয়ান ডিএনএতে কতগুলি কপি তৈরি হবে, মানে কতগুলি কপি নাম্বার হবে, সেই কত কপি নাম্বারকে কিন্তু কন্ট্রোল করে অরি সাইট, ঠিক আছে। অরি সাইট আরেকটি কি করে? অরি সাইট হচ্ছে কপি নাম্বার অলসো কন্ট্রোল কপি নাম্বার, ঠিক আছে। এই যে আমার ডিএনএটার যে কপি তৈরি হবে, এই ডিএনএটার কতগুলি কপি তৈরি হবে সেটিও কিন্তু অরি সাইট কন্ট্রোল করে, ওকে। তো অরি সাইটের দুটো কাজ কি? ফার্স্ট ওয়ান ইজ রেপ্লিকেশন স্টার্ট করা, সেকেন্ড ওয়ান ইজ কতগুলি কপি তৈরি হবে সেটাও কন্ট্রোল করে অরি সাইট। মানে আমরা যদি এরকম একটা ব্যাপার চাই যে আমার অনেকগুলি কপি লাগবে, অনেকগুলি কপি তৈরি হবে, তাহলে আমার সেটিকে সেরকমই একটি ভেক্টরের মধ্যে সেই ডিএনএ কে ইনসার্ট করতে হবে যার অরিজিন সাইট হাই কপি নাম্বারকে সাপোর্ট করে, ঠিক আছে। সব প্লাজমিড ভেক্টরের অরি সাইট মানে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট কিন্তু হাই কপি নাম্বার মানে অনেকগুলি কপি নাম্বার তৈরি করতে পারে না, ঠিক আছে।
তো আমি যদি অনেকগুলি কপি নাম্বার তৈরি করতে চাই, একটি ডিএনএ অনেকগুলি কপি তৈরি করতে চাই, তাহলে আমার সেটিকে এমন একটি প্লাজমিড ভেক্টরের মধ্যে ইনসার্ট করতে হবে যার অরিজিন অফ রেপ্লিকেশন সাইট হাই কপি নাম্বারকে সাপোর্ট করে। ওকে, ক্লিয়ার? তারপর দেখো, তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে সিলেক্টেবল মার্কার। সিলেক্টেবল মার্কার কি? এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, ট্রান্সফরমেন্ট এবং নন ট্রান্সফরমেন্ট। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে ট্রান্সফরমেন্ট or non transformant। ওকে, তো এই সিলেক্টেবল মার্কার কি করে? সিলেক্টেবল মার্কার ট্রান্সফরমেন্ট আর নন ট্রান্সফরমেন্টকে আলাদা করে। ঠিক আছে, ট্রান্সফরমেন্ট এবং নন ট্রান্সফরমেন্ট কলোনিকে আলাদা করে। ধরো এটি হচ্ছে একটি হোস্ট। ওকে, এটি হচ্ছে আমার একটি হোস্ট ইকোলাই। ইকোলাই নিজস্ব জিনোম রয়েছে, তো এটি হচ্ছে আমার ইকোলাই হোস্ট। এবার আমি একটি প্লাজমিড ভেক্টর তৈরি করলাম যার মধ্যে আমি একটি ডিএনএ কে একটি ডিএনএ অফ ইন্টারেস্টকে ইনসার্ট করলাম। এবার ডিএনএ অফ ইন্টারেস্টকে ইনসার্ট করলাম, কিন্তু ইনসার্ট করার আগের কথা ভাবো। ঠিক আছে, আমার কাছে একটি প্লাজমিড ভেক্টর আছে যার মধ্যে একটি প্লাজমিড ভেক্টর আমি তৈরি করলাম। এবার সেই জিনিসটিকে আমি কি করব, ইকোলাই সেলের মধ্যে ট্রান্সফার করব। ইকোলাই সেলের মধ্যে ট্রান্সফার কিভাবে করব? ট্রান্সফরমেশন একটি প্রসেস আছে, তার মধ্যে দিয়ে আমি একটি প্লাজমিড ভেক্টরকে ইকোলাই সেলের মধ্যে ট্রান্সফার করলাম। এবার আমার প্লাজমিড ভেক্টরে কি আছে? টেট্রাসাইক্লিন আর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন আছে। মানে এই যে প্লাজমিড ভেক্টরটা, এটি কি করবে? এটি টেট্রাসাইক্লিন আর অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে, মানে অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করবে, রেজিস্ট্যান্স জিন আমি এর মধ্যে দিয়েছি। এইবার আমি যদি এই ভেক্টরটি এই ইকোলাই মানে হোস্ট সেলের মধ্যে ট্রান্সফার করে দিলাম, জেনারেলি নর্মাল যে ইকোলাই সেলগুলি রয়েছে, নর্মাল ইকোলাই সেলে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে না। মানে আমি যদি একটি নর্মাল ইকোলাই সেলকে একটি অ্যান্টিবায়োটিক একটা প্লেটের মধ্যে গ্রো করালাম যার মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, কিন্তু সেই প্লেটে কিন্তু ইকোলাই গ্রো করতে পারবে না, কারণ অ্যান্টিবায়োটিক তাদের মেরে ফেলবে, কারণ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স জিন তার মধ্যে নেই। কিন্তু আমি যখন এই ইকোলাই মানে আমার হোস্ট সেলে কি করব? এই প্লাজমিড ভেক্টরটাকে ইনসার্ট করালাম যার মধ্যে আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনগুলি দেওয়া আছে। ঠিক আছে, এবার এই প্লাজমিড ভেক্টরটা এই যে আমার হোস্ট যে মানে এই যে আমার এই ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরটা যখন ক্লোন করবে তখন কি হবে? এর সঙ্গে সঙ্গে এই যে রেজিস্ট্যান্ট জিনগুলোর তো অনেকগুলি কপি তৈরি হবে, তাই না? তখন কি হবে? এই যে আমার সেল রয়েছে, এই সেলটাও কি হবে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এই সেলের মধ্যে প্লাজমিড ভেক্টরটি রয়েছে যার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়েছে। তখন এই যে ইকোলাই সেলকে তারপর যদি আমি কোনো প্লেটের মধ্যে দেই যেখানে অ্যান্টিবায়োটিক অলরেডি দেওয়া আছে, তখন কিন্তু আমি দেখব এই ইকোলাই সেলটি সেই অ্যান্টিবায়োটিক কন্টেইনিং প্লেটের মধ্যে গ্রো করছে। কেন গ্রো করছে? কারণ তার মধ্যে অলরেডি প্লাজমিড চলে গেছে, যে প্লাজমিডে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে এবং সেটি ইকোলাইয়ের মধ্যে গিয়ে একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ট্রান্সফরমেন্ট মানে কি? যেই ইকোলাই সেলের মধ্যে প্লাজমিড ভেক্টরটার ট্রান্সফরমেশন হয়েছে, মানে যেসব ইকোলাইয়ের মধ্যে প্লাজমিড ভেক্টরটা রয়েছে সেগুলি হচ্ছে ট্রান্সফরমেন্ট। এবং নন ট্রান্সফরমেন্ট মানে কি? যেসব হোস্ট সেলে যেসব ইকোলাই সেলের মধ্যে প্লাজমিড ভেক্টরে ট্রান্সফার হয়নি সেগুলো হচ্ছে আমার নন ট্রান্সফরমেন্ট। মানে আমি ধরো যদি একটি প্লেট নিই যার মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, ঠিক আছে, এবার সেখানে আমি কিছু কালচার দিলাম, তো সেখানে যেগুলি আমার গ্রো করবে সেগুলি কারা গ্রো করবে? ট্রান্সফরমেন্টরা গ্রো করবে, কারণ ট্রান্সফরমেন্টের মধ্যে প্লাজমিড ভেক্টরটি রয়েছে, তাই ট্রান্সফরমেন্টরা অ্যান্টিবায়োটিক কন্টেইনিং মিডিয়াতে একটা প্লেট, এই প্লেটের মধ্যে কারা গ্রো করবে? ট্রান্সফরমেন্টরা গ্রো করবে, এবং মানে তারা এরকম কলোনি দিবে। কিন্তু নন ট্রান্সফরমেন্টরা কিন্তু এই প্লেটের মধ্যে গ্রো করতে পারবে না। কেন পারবে না গ্রো করতে? কারণ তার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা নেই। সে যখন এই প্লেটের মধ্যে গ্রো করতে যাবে এই অ্যান্টিবায়োটিকটাকে মেরে ফেলবে। ঠিক আছে, তো এভাবে আমরা সিলেক্টেবল মার্কারের মাধ্যমে, সিলেক্টেবল মার্কার তার মানে কি? একটা মার্কার যেটি
সিলেক্ট করছে, মানে ট্রান্সফরমেন্ট আর নন ট্রান্সফরমেন্টের মধ্যে সিলেক্ট করছে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারবো যে আমার কোন মানে কোন ইকোলাই গুলার মধ্যে আমার এই প্লাজমিডটা ঢুকেছে এবং কোনটার মধ্যে এই প্লাজমিডটা ঢোকেনি, ঠিক আছে। তো সিলেক্টেবল মার্কারের মাধ্যমে আমরা এটি সিলেক্ট করতে পারবো। এরপর কি আসবে, এরপর আসবে আরই সাইট। আরই সাইট মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট। এবার দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট মানে তোমরা জানো যে যেখানে রেস্ট্রিকশন এনজাইম গুলো এসে কাট করবে। এই ছবিটা ভালো করে মানে লক্ষ্য করো, দেখো এই যে এখানে একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। এবার এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের যে সাইট রয়েছে, যেখানে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম এসে কাট করবে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনেরও কিন্তু এখানে সাইট রয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা, দুজনের সেম সাইট রয়েছে। দেখো এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের এরিয়া এটা, সেই সঙ্গে এখানে কিন্তু এই দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমেরও এরিয়া আছে। তার মানে কি, তার মানে যখন এই এনজাইমটা দিয়ে যদি আমি এখানে কাট করাই বা এই এনজাইমটা দিয়ে যদি এখানে কাট করাই, সে কি তার ফলে কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা রয়েছে সেই জিনটাও কিন্তু কাট হয়ে যাবে, ঠিক আছে। মানে বুঝতে পারলে ব্যাপারটা, বুঝতে পারলে যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের সাইট আর হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কাটিং সাইট কিন্তু একজন অন্যজনকে ওভারল্যাপ করছে। মানে এই দুটোর মানে সিকোয়েন্সকে সেম জায়গায় দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এরও একটা কারণ রয়েছে, যেটি মানে খুবই ইন্টারেস্টিং একটা কারণ। দেখো যদি আমি ব্যাম H1 দিয়ে এখানে ব্যাম H1 এসে এখানে কাট করলো, এখানে তো শুধু ওর সাইড না, এখানে তো এরও সিকোয়েন্স রয়েছে, রেজিস্ট্যান্ট জিনেরও সাইড রয়েছে। তার মানে এই এনজাইমটা দিয়ে কাট করে আমি এখানে একটা অন্য ডিএনএ ঢোকালাম। এই এনজাইমটা এখানে এসে কাট করলো, কাট করে এখানে আমি একটা অন্য ডিএনএ ঢোকালাম। H1 দিয়ে কাট করে আমি এখানে হচ্ছে একটা এলিয়ান ডিএনএ কে ইনসার্ট করালাম। তার ফলে কি হবে, এই যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনের তো এই সেম সিকোয়েন্স ওরা শেয়ার করে। তার ফলে কি হবে, এই যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্ট যে জিনটা রয়ে যাচ্ছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেটি কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি একটি ফরেন ডিএনএ কে ঢুকিয়ে দিলাম। ফরেন ডিএনএ কে ঢোকানোর পর কি হলো, আমার যে অ্যান্টিবায়োটিক জিনটা রয়েছে সেই জিনের যে সিকোয়েন্স, সেই যে জিনের যে অংশটি রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, ধরো যদি আমি এখানে PVE1 দিয়ে কাট করে এখানে একটি আলাদা একটি এলিয়েন ডিএনএ ঢোকালাম। তার ফলে কি হচ্ছে, এখানে তো একটি অন্য ডিএনএ এর অংশ ঢুকে পড়ছে। এবার অ্যাম্পিসিলিনেরও তো এটা সাইট, তার ফলে কি হচ্ছে, এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট যে জিনটা রয়েছে সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে প্রসেসটি, এই প্রসেসটিকে আমরা বলি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন কি, এটির নাম হচ্ছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তার মানে একটি ফরেন ডিএনএ কে যখন আমি ইনসার্ট করালাম, তার ফলে কি হচ্ছে, আমার অন্য একটি জিনের কাজ নষ্ট হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে মানে একটি ফরেন ডিএনএ কে ইনসার্ট করার ফলে সেই জায়গায় একটি অন্য একটি মানে সেই জিনটা যে একটি অন্য কাজ করতো সেই সিকোয়েন্সটা সেটি ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। একে আমরা কি বলি, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। মানে এখানে যদি আমি এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট গুলো কিন্তু সেম জায়গাকে সেম সিকোয়েন্স শেয়ার করে, একই জায়গাকে ওভারল্যাপ করছে। তো এখানে যদি আমি একটু ফরেন ডিএনএ কে ঢুকিয়ে দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে সাইটটি রয়েছে সেই সাইটটি নষ্ট হয়ে যাবে। তো এই প্রসেসটিকে আমরা কি বলি, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। মানে একটি ফরেন ডিএনএ যখন এখানে ইনসার্ট করলো, ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এখানে একটি অন্য জিনের কাজকে সে ইনঅ্যাক্টিভেট করে দিল। তো একে আমরা কি বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটি হচ্ছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। ওকে, তো এই ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন দেখার জন্য মানে যখন আমরা একটা প্লাজমিড ভেক্টরকে, ঠিক আছে, যখন আমরা একটা প্লাজমিড ভেক্টরকে একটা হোস্ট সেলের মধ্যে ঢোকাবো তখন আমাদের তিন ধরনের কন্ডিশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন হলো আমাদের নন ট্রান্সফরমেন্ট। নন ট্রান্সফরমেন্ট মানে কি,
নন ট্রান্সফরমেন্ট মানে এই হোস্ট সেল যে রয়েছে, এই হোস্ট সেলের মধ্যে আমার এই প্লাজমিড ডিএনএ যার সঙ্গে একটা এলিয়েন ডিএনএ রয়েছে সেটি ঢোকেইনি, মানে ট্রান্সফরমেশনই হয়নি, মানে নন ট্রান্সফরমেন্ট। ঠিক আছে, নন ট্রান্সফরমেন্ট। এবার দেখো, এবার এই যে ইকোলাই সেলটি রয়েছে, এটি কি, এই যে একটা হোস্ট সেল আমার রয়েছে যেটি হচ্ছে নন ট্রান্সফরমেন্ট। এই হোস্ট সেলটি কি নন ট্রান্সফরমেন্ট, যার মধ্যে কোনো প্লাজমিড ভেক্টর ইনসার্টই করেনি, ট্রান্সফরমেশনই হয়নি। এইবার এই ইকোলাইকে যদি আমি, আমার কাছে দুটো কি আছে, আমার কাছে দুটো প্লেট আছে, ঠিক আছে, আমার কাছে দুটো প্লেট আছে, এটির মধ্যে রয়েছে অ্যাম্পিসিলিন, এটির মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন। ঠিক আছে, দুটি প্লেট আছে যার মধ্যে মিডিয়া আছে এবং এর মধ্যে রয়েছে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক দেওয়া রয়েছে, এর মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন। এবার নন ট্রান্সফরমেন্ট যে ব্যাকটেরিয়াগুলি রয়েছে ইকোলাই, এই ইকোলাইকে যার মধ্যে কোনো প্লাজমিড ভেক্টর ঢোকেনি, সে একটু নর্মাল যেরকম ইকোলাই থাকে সেরকমই রয়েছে। একে যদি আমি এই দুটো প্লেটের মধ্যে গ্রো করাই, এরা কি গ্রো করতে পারবে? পারবে না। নন ট্রান্সফরমেন্টরা কিন্তু অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট প্লেটেও গ্রো করতে পারবে না, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট প্লেটেও গ্রো করতে পারবে না, কারণ এই অ্যান্টিবায়োটিক গুলো এদেরকে কিল করে দিবে। ঠিক আছে, এবার আরেকটি কেস হতে পারে যেটি হচ্ছে নন রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন। নন রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন। ঠিক আছে, নন রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন। নন রিকম্বিনেন্ট মানে কি, নন রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন মানে কি, এই যে প্লাজমিড ডিএনএটা হোস্ট সেলের মধ্যে ঢুকলো, কিন্তু আমরা রিকম্বিনেশন কখন বলবো, কখন আমরা রিকম্বিনেশন বলবো, যখন প্লাজমিডের সঙ্গে, ধরো এটি একটি প্লাজমিড রয়েছে, প্লাজমিডের সঙ্গে এটি একটি ফরেন ডিএনএ অ্যাড হবে, ফরেন ডিএনএ অ্যাড হবে, সেই ডিএনএটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ, মানে দুটি অংশ রিকম্বাইন্ড হলো। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি হয়, এই যে প্লাজমিড রয়েছে, ধরো প্লাজমিডের সঙ্গে ফরেন ডিএনএটার রিকম্বিনেশন হয়নি, কোনো কারণে প্লাজমিডের সঙ্গে ফরেন ডিএনএটার রিকম্বিনেশন হয়নি, তাহলে সেটা কি থাকবে, রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এটি কি রয়েছে, রিকম্বিনেন্ট প্লাজমিড রয়েছে, মানে নন রিকম্বিনেন্ট প্লাজমিড, তাহলে এই প্লাজমিডটা কি হবে, নন রিকম্বিনেন্ট প্লাজমিড। ওকে, এইবার এই প্লাজমিডটা এই হোস্ট সেলের মধ্যে ইনসার্ট করলো, এই প্লাজমিডটা এই হোস্ট সেলের মধ্যে ইনসার্ট করলো, মানে ট্রান্সফরমেশন হলো, ইনসার্ট করলো, কিন্তু এটি কি, এটি নন রিকম্বিনেন্ট, এই প্লাজমিডের মধ্যে কোনো ফরেন ডিএনএ নেই। ঠিক আছে, এই প্লাজমিডের মধ্যে কোনো ফরেন ডিএনএ নেই। তাহলে কি, যদি আমার এই প্লাজমিডের মধ্যে ফরেন ডিএনএ না থাকে, ফরেন ডিএনএ যদি না থাকে, তাহলে কি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে সাইটগুলি রয়েছে সেগুলি কি তার মতনই থাকবে না ইনঅ্যাক্টিভেট হবে? বলো কি হবে, সেগুলো কিন্তু তার মতনই থাকবে, ইনঅ্যাক্টিভেট হবে না। ইনঅ্যাক্টিভেট কখন হবে, যখন ফরেন ডিএনএ ঢুকবে, যখন ফরেন ডিএনএ ঢুকবে তখন এই যে এই সিকোয়েন্সটা কেটে, ওই সিকোয়েন্সটা কেটেই তো আমি ফরেন ডিএনএ কে ঢোকাবো, এর জন্য এর জায়গাটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু এখানে তো আমার ফরেন ডিএনএ ঢোকেইনি, এটি নন রিকম্বিনেন্ট রয়েছে, তাহলে তখন কিন্তু আমার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনগুলো ঠিক আগের অবস্থাতেই থাকবে, এগুলো নিজের কাজ করবে। ঠিক আছে, তো এরকম যদি একটি প্লাজমিড, যেটিকে আমরা বলবো নন রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন প্লাজমিড, ইকোলাই হোস্ট সেলে ইনসার্ট করলো, ট্রান্সফরমেশন হলো, এবার একে যদি আমি অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন মানে মিডিয়াতে গ্রো করাই, এরা কিন্তু গ্রো করবে, এরা কিন্তু গ্রো করবে, কারণ এদের মধ্যে কি রয়েছে, এদের মধ্যে এই দুটো অ্যান্টিবায়োটিকেরই রেজিস্ট্যান্ট জিন রয়েছে, এরা অ্যান্টিবায়োটিক গুলোকে রেজিস্ট করবে, রেজিস্ট করে সে প্লেটের মধ্যে গ্রো করবে। বুঝতে পারলে ব্যাপারটা? ওকে, এরপর আমার থার্ড একটি কন্ডিশন আসবে, যেটিকে আমরা বলবো রিকম্বিনেন্ট, কি বলবো, রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন। ওকে, থার্ড কি আসবে, রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশন, মানে এই প্লাজমিডের মধ্যে আমার ফরেন ডিএনএ ঢুকে গেছে, প্লাজমিডের মধ্যে ফরেন ডিএনএ ঢুকে গেছে। ওকে, প্লাজমিড প্লাস ফরেন ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ, সেটির ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফরমেশনও হয়ে গেছে, ফরেন ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফরমেশনও হয়ে গেছে, কিন্তু আমি কি করেছি, আমি এই জায়গাটায় ফরেন ডিএনএ ঢুকিয়েছি, ধরো টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনকে নষ্ট করে ফরেন ডিএনএ ঢুকিয়েছি,
কিন্তু আমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন কিন্তু সেম আছে। আমি ব্যাম H1 দিয়ে কেটে ফরেন ডিএনএ কে ঢুকিয়েছি। সেরকম একটি রিকম্বিনেন্ট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই দুটো প্লেটের মধ্যে কি কোনটার মধ্যে গ্রো করবে বলো? সেখানে কি হবে, সেখানে আমার অ্যাম্পিসিলিন কন্টেইনিং মিডিয়ার মধ্যে এটি গ্রো করবে, কিন্তু টেট্রাসাইক্লিনের মধ্যে গ্রো করতে পারবে না, কারণ তার এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা নষ্ট হয়ে গেছে। কেন কি, এই জায়গায় আমরা একটি ফরেন ডিএনএ কে ইনসার্ট করেছি। আমরা যেহেতু এই জায়গায় কোনো ফরেন ডিএনএ কে ইনসার্ট করিনি, তাই এই জায়গার যে জিনটার মানে এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট কাজ করতে পারবে, ঠিক আছে। এবং সে কি করবে, অ্যাম্পিসিলিন কন্টেইনিং মিডিয়াতে গ্রো করবে। টেট্রাসাইক্লিন জিন যেহেতু নষ্ট, তাই টেট্রাসাইক্লিন মিডিয়াতে সে গ্রো করতে পারবে না। ওকে, এবার দেখো এই যে প্রসেসটি, মানে এই যে এরকম এইটাতে কি হচ্ছে, এটাতে মানে অনেকগুলো বারবার করে বিভিন্ন, একবার অ্যাম্পিসিলিন একবার টেট্রাসাইক্লিন এরকম মানে ডিফারেন্ট টাইপস অফ প্লেট তৈরি করতে হচ্ছে। এটি একটি মানে খুব একটা ঝামেলা সৃষ্টি করছে, ঠিক আছে। তো এই যে একটি মানে ঝামেলা হচ্ছে, মানে একটা অবস্টাকেল আসছে বারবার করে, এই প্লেট ওই প্লেট ওই প্লেট ওই প্লেট, এই মানে এই আবার ইনঅ্যাক্টিভেশন, এই ব্যাপারটাকে বুঝতে গেলে তো আমার বিভিন্ন মানে অনেকবার প্লেট তৈরি করতে হচ্ছে না। তো এই যে মানে একটা প্রবলেম তৈরি হচ্ছে, এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য এটি আরেকটি প্লাজমিড ভেক্টর তৈরি হলো, ঠিক আছে। আরেকটি প্লাজমিড ভেক্টর তৈরি হলো, যেটির নাম হচ্ছে PUC19। যেটির নাম কি, যেটির নাম হচ্ছে PUC19। ওকে, এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে অডিসাইট, তো থাকবেই, অডিসাইট থাকতেই হবে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক মার্কার হিসেবে রয়েছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন। আর এর মধ্যে রয়েছে একটি স্পেশাল জিন, যেটি হচ্ছে ল্যাগ-জেড বলে একটি স্পেশাল জিন রয়েছে। এবং এখানে রয়েছে EcoR1 সাইড, মানে EcoR1 রেস্ট্রিকশন এনজাইমের সাইড রয়েছে। এই যে PUC19, এই P স্ট্যান্ড ফর প্লাজমিড। ওকে, আর UC মানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ওকে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ল্যাবে এই প্লাজমিডটি তৈরি করা হয়েছে, এবং এটি 19 নাম্বার প্লাজমিড, তাই এর নাম হচ্ছে PUC19। ওকে, এবার দেখো এর মধ্যে কি রয়েছে, অডিসাইট রয়েছে, মার্কার সাইট রয়েছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, এবং আরেকটি স্পেশাল জিনিস রয়েছে যেটি হচ্ছে ল্যাগ-জেড। এই ল্যাগ-জেড জিন রয়েছে, যার মধ্যে এরা সেম কাকে শেয়ার করছে, ল্যাগ-জেড জিন আর EcoR1 রেস্ট্রিকশন সাইট ওভারল্যাপ করছে, ঠিক আছে। এবার ধরো এর মধ্যে আমি এই EcoR1 দিয়ে কেটে, EcoR1 সাইড দিয়ে কেটে এখানে আমি একটি ফরেন ডিএনএ কে ঢুকালাম, এবার এই যে ল্যাগ-জেড জিনটি, রয়েছে, এই যে ল্যাগ-জেড জিনটি এই ল্যাগ-জেড জিনটি কি করে, নর্মাল কন্ডিশনে যখন কোনো ফরেন ডিএনএ নেই, নর্মাল কন্ডিশনে এটি বিটা গ্যালাক্টোসিডেজ বলে একটি এনজাইম তৈরি করে। কি করে, একটি এনজাইম তৈরি করে। এই ল্যাগ-জেড জিনের কাজ কি, বিটা গ্যালাক্টোসিডেজ বলে একটি এনজাইম তৈরি করা। ওকে, এইবার এই এনজাইমের সঙ্গে আমি যদি এক্স গ্যাল, এই এনজাইমের সাবস্ট্রেটকে এক্স গ্যাল, ওকে, আমরা কি জানি এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাকশন করে, এনজাইমের প্রতিটি স্পেসিফিক এনজাইমের একটি স্পেসিফিক সাবস্ট্রেট দরকার। তো এই বিটা গ্যালাক্টোসিডেজ এনজাইমের সাবস্ট্রেট হচ্ছে এক্স গ্যাল। ওকে, এই এক্স গ্যাল হচ্ছে একটি ক্রোমোজেনিক সাবস্টেন্স। এটি কি সাবস্টেন্স, একটি ক্রোমোজেনিক, মানে এই এক্স গ্যাল একটি ব্লু কালারের দেয়, কি দেয়, ব্লু রঙের একটি কালার দেয়। এই বিটা গ্যালাক্টোসিডেজ আর এক্স গ্যাল, যেটি মানে ল্যাগ-জেড যে জিনটি রয়েছে, এটি কি তৈরি করে, বিটা গ্যালাক্টোসিডেজ একটি এনজাইম তৈরি করে নর্মাল কন্ডিশনে, যখন কোনো ফরেন ডিএনএ নেই। এইবার এর সঙ্গে যদি আমি এক্স গ্যাল, যেটি হচ্ছে এই এনজাইমটির সাবস্ট্রেট, তার রিঅ্যাকশন করাই, মানে এটি দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা একটি ব্লু কালার কলোনি পাই। কি পাই, ব্লু কালার কলোনি পাবো। কি পাবো, ব্লু কালার কলোনি পাবো, ঠিক আছে, ব্লু কালার কলোনি পাবো। এই এক্স গ্যাল যে ক্রোমোজেনিক সাবস্ট্রেটটা রয়েছে, এটি ব্লু কালার কলোনি দেয়। মানে এখানে আমি মানে কিভাবে এইটার উপস্থিতি বুঝতে পারবো যে এদেরকে যদি আমি একটি মিডিয়াতে গ্রো করাই, এরা ব্লু কালারের কলোনি দেবে। ওকে, কিন্তু
ধরো এই ইকুয়ার 1 দিয়ে কেটে আমি এই ল্যাগ জেড এর জায়গায় একটি ফরেন ডিএনএ কে ঢুকিয়ে দিলাম। কি কাকে ঢুকিয়ে দিলাম? একটি ফরেন ডিএনএ কে ঢুকিয়ে দিলাম। এবার এই ফরেন ডিএনএ এসে তো ল্যাগ জেড জিনকেও নষ্ট করে দিল, মানে ফরেন ডিএনএ ইনসার্ট করার ফলে ল্যাগ জেড জিনটার মানে কাজ কি হলো? ইনঅ্যাক্টিভেট হয়ে গেল, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। বুঝতে পারলে? এইবার যখন ল্যাগ জেড জিন থাকবে না, ল্যাগ জেড জিন নেই, তখন কিন্তু কি হবে? নো বিটা গ্যালাক্টোসিডেজ, নো বিটা গ্যালাক্টোসিডেজ। ল্যাগ জেড জিন যখন নেই তখন কিন্তু বিটা গ্যালাক্টোসিডেজও আর প্রোডিউস হবে না, কারণ এটা তো একটা এনজাইম, এটা যে জিনটা থেকে প্রোডিউস হয় সেই জিনটাই তো নেই, সেই জিনটাই তো নষ্ট হয়ে গেছে, সেই জিনে যায় একটা অন্য ফরেন জিন ঢুকে গেছে। বুঝতে পারলে ব্যাপারটা? তো ল্যাগ জেড জিন যখন থাকবে না, ল্যাগ জেড জিন না থাকলে নো বিটা গ্যালাক্টোসিডেজ। এইবার আমি যদি এর মধ্যে এক্স গ্যাল অ্যাড করি, যেটি এনজাইমটি যতই এক্স গ্যাল অ্যাড করি তাহলে কি রিঅ্যাকশন হবে? যতই এক্স গ্যাল অ্যাড করি ওর এনজাইমই তো নেই, ও কার সাথে রিঅ্যাকশন করবে? কোনো রিঅ্যাকশন এখানে হবে না। তার ফলে আমরা কি পাবো? তার ফলে আমরা হোয়াইট কালার কলোনি পাবো। কি পাবো? হোয়াইট কালার কলোনি পাবো। যখন রিঅ্যাকশনটা হচ্ছিল এনজাইম সাবস্ট্রেট রিঅ্যাকশন, তখন কিন্তু আমরা ব্লু কালার কলোনি পাচ্ছিলাম। এবার ল্যাগ জেড জিন না থাকাতে যদি আমি সেই মিডিয়াতে যতই এক্স গ্যাল দিই ও কার সঙ্গে কাজ করবে? ওর এনজাইমই তো তৈরি হচ্ছে না, ল্যাগ জেড জিনই তো নেই, তখন আমি কি পাবো? হোয়াইট কালার কলোনি পাবো। কি পাবো? হোয়াইট কালার কলোনি। তাই আমরা এই ব্লু হোয়াইট স্ক্রিনিং, এই যে প্রসেসটি রয়েছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, একে আমরা কি বলি? ব্লু হোয়াইট স্ক্রিনিং। এই ব্লু হোয়াইট স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বুঝতে পারি। এই ব্লু হোয়াইট স্ক্রিনিং, ঠিক আছে? বুঝতে পারলে কি ব্লু হোয়াইট স্ক্রিনিংটা? মানে ল্যাগ জেড জিন যতক্ষণ ছিল ততক্ষণ আমার ব্লু কালারের কলোনি হচ্ছিল, কিন্তু যখন আমি ল্যাগ জেড জিনকে ডিসরাপ্ট করে দিলাম তখন এক্স গ্যাল এনজাইমই তৈরি হচ্ছে না, এক্স গ্যাল কার সাথে কাজ করবে? তখন কিন্তু আমি আর ব্লু কালারের কলোনি পাচ্ছি না, তখন আমি পাচ্ছি হোয়াইট কালারের কলোনি। ওকে, তো এই যে হোয়াইট কালারের কলোনি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলে ব্লু হোয়াইট স্ক্রিনিং। ওকে, ঠিক আছে? ব্লু হোয়াইট স্ক্রিনিং। তো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, আরো পরে আরো কিছু ক্লোনিং ভেক্টর রয়েছে যেরকম ফসমিট, কসমিট, সেগুলি আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।